স্মার্ট ইংলিশের আরও একটি এপিসোড নিয়ে চলে এসেছি আমি। আজকে আমরা পড়ব ক্লাস 11-এর প্রথম নাটক অ্যাজ ইউ লাইক ইট। ঠিক আছে, এই নাটকটি কার লেখা? না, উইলিয়াম শেক্সপিয়ারের লেখা এই নাটকটি। এটা হচ্ছে একটা সিনপসিস, মানে সংক্ষিপ্তকরণ। এই নাটকটা তো অনেক বড়, 11 আমাদের এত বড় নাটকটা লাগবে না। এটা হচ্ছে একটা সংক্ষিপ্তকরণ। নাটক যারা লেখে, মানে নাটককে ইংরেজিতে বলি আমরা প্লে, আর যারা নাটক লেখে তাদের বলে প্লে রাইট। তার মানে শেক্সপিয়ার ছিলেন একজন প্লে রাইট। এই অ্যাজ ইউ লাইক ইট নাটকটা প্রথম যে প্রবন্ধে প্রকাশিত হয় সেটার নাম হচ্ছে ফোলিও, FOLIO। ফোলিও প্রবন্ধে প্রথম এই নাটকটা আমাদের পাবলিশ হয়। ঠিক আছে, এবার চলে আসি আমরা পুরো নাটকটায়। ভালো করে বুঝবে, আশা করি একবারেই ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা থাকবে না। যে দেশটা নিয়ে আমরা আলোচনা করব সেই দেশটার নাম হচ্ছে ফ্রান্স। ঠিক আছে, যে দেশটার নাম হচ্ছে ফ্রান্স। এই ফ্রান্সের একজন সম্রাট ছিলেন, একজন কিং ছিলেন। ঠিক আছে, ফ্রান্সের রাজাদের আমরা কিং বলি না, তাদের আমরা বলি ডিউক। আর তাদের রাজত্বকে আমরা কিংডম বলি না, তাদের রাজত্বকে আমরা বলি ডিউকডম। ঠিক আছে, ফ্রান্সের যে রাজা ছিলেন তাকে বলা হয় ডিউক। তার বয়স হয়ে গেছে, তার জন্য তাকে বলা হয় ওল্ড ডিউক। ঠিক আছে, তার ভাই আছেন একজন, তিনি হচ্ছেন ডিউক ফ্রেডরিক। ঠিক আছে, ডিউক ফ্রেডরিক হচ্ছে ওল্ড ডিউকের ভাই। ডিউক ফ্রেডরিক কেমন ধরনের লোক? তিনি ছিলেন একজন অত্যন্ত হিংসুটে মনের মানুষ। তিনি ছিলেন একজন অত্যন্ত জেলাস, মানে সব সময় তিনি তার দাদার কিভাবে ক্ষতি করবেন সেটা নিয়েই তিনি ভাবতেন। তার জন্য সেটাকে বলা হয় USERPER, আজারপার। মানে হচ্ছে তিনি উচ্চাকাঙ্ক্ষী, তিনি স্বৈরাচারী, তিনি হচ্ছেন তার দাদার সবসময় ক্ষতি করার চিন্তা ভাবনাই তিনি করতেন। ঠিক আছে, ওল্ড ডিউকের ভাইয়ের নাম হচ্ছে ডিউক ফ্রেডরিক। ডিউক ফ্রেডরিক একদিন বা কিছু সময় ধরে ষড়যন্ত্র করে ওল্ড ডিউককে রাজত্ব থেকে তাড়িয়ে দেয়। ওল্ড ডিউককে রাজত্ব থেকে তাড়িয়ে দেওয়ার পরে ওল্ড ডিউক তাহলে তো তার ফ্রান্সে তার রাজত্বতে তো তার থাকার কথা নয়। তখন সে তাহলে কোথায় চলে যায়? সে এই রাজত্ব থেকে বেরিয়ে চলে আসে এই ফরেস্ট অফ আর্ডেন। ঠিক আছে, যে জঙ্গল ফরেস্ট অফ আর্ডেন, সেই জঙ্গলে চলে আসে। কে চলে আসে? না, আমাদের ওল্ড ডিউক। ওল্ড ডিউক জঙ্গলে আসে। জঙ্গলে আসার সাথে সাথে ওল্ড ডিউকের সাথেও তার অসংখ্য অনুগামী, ফলোয়ার্স, ওল্ড ডিউকের অনেক ফলোয়াররাও ওল্ড ডিউকের সাথে সাথেই এই জঙ্গলে চলে আসে। ঠিক আছে, তাহলে ভেবে দেখো যে ওল্ড ডিউককে রাজত্বের বা রাজ্যের লোকেরা কত ভালোবাসতো। তার সাথে সবাই এই জঙ্গলে চলে আসে এবং তিনি জঙ্গলেই থাকেন, জঙ্গলেই হরিণ শিকার করেন, ফলমূল খেয়ে জঙ্গলেই তিনি বেঁচে থাকেন বা জীবন ধারণ করেন। তিনি জঙ্গলের মধ্যে মাঝে মধ্যে দুঃখ পান, শীতে কষ্ট পান। ঠিক আছে, কষ্ট পান, কিন্তু তবুও তিনি বলেন যে না, রাজপ্রাসাদে থেকে নিজের রক্তের মানুষ যদি শত্রুতা করে তার থেকে এই জঙ্গলের জীবনটা অনেক ভালো। ঠিক আছে, কিন্তু তিনি জঙ্গলে রবিনহুডের মতন জীবনযাপন করতে থাকেন। রবিনহুড কি? রবিনহুড হচ্ছে একজন ইংল্যান্ডের একজন কুখ্যাত ডাকাত ছিলেন, যিনি বড় লোকদের সম্পত্তি কেড়ে নিতেন এবং গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দিতেন। তাই তাকে বলা হতো গরিবের ভগবান। ঠিক আছে, এই ওল্ড ডিউক কিন্তু এই ফরেস্ট অফ আর্ডেনে এসে তেমন ভাবেই তিনি তার জীবনযাপন করতে লাগলেন। ওল্ড ডিউকের একজন মেয়ে ছিল, যে মেয়েটার নাম হচ্ছে রোজালিন্ড। ঠিক আছে, দেখতে অত্যন্ত সুন্দরী। ওল্ড ডিউকের একজন মেয়ে ছিল যার নাম হচ্ছে রোজালিন্ড। আবার ডিউক ফ্রেডরিকেরও একটা মেয়ে ছিল যার নাম হচ্ছে সিলিয়া। দুজনেরই একটা করে মেয়ে ছিল। ডিউক ফ্রেডরিক যখন ওল্ড ডিউককে তাড়িয়ে দেয় ফরেস্ট অফ আর্ডেনে, তাহলে কি উচিত? তাহলে রোজালিন্ডেরও অবশ্যই জঙ্গলে চলে আসা উচিত, তাই তো, বাবার সাথে। কিন্তু এই সিলিয়া মানে ছোট বোন, এ বড় দিদিকে খুব ভালোবাসে, তাই বড় দিদিকে ছেড়ে সে থাকতে পারে না। তাই সে তখন তার বাবার কাছে, মানে ডিউক ফ্রেডরিকের কাছে আবদার করে যে দিদিকে আমাদের সাথে রেখে দাও। তখন মেয়ের কথা শুনে বাবা রোজালিন্ডকে রেখে দেয়। কিন্তু রোজালিন্ডের মনে খুব দুঃখ। কেন দুঃখ? কেন রোজালিন্ডের মনে দুঃখ? তার কারণ হচ্ছে রোজালিন্ড তো সবসময় বাবার কথা চিন্তা করে। রোজালিন্ড সবসময় বাবার কথা ভাবছে যে বাবা জঙ্গলে গিয়ে কি করছে, বাবা আদেও ঠিক করে খাচ্ছে কিনা, সমস্ত সময় সে বাবার কথা ভাবছে। আর সে সবসময় কান্নাকাটি করছে। তার জন্য সিলিয়া মানে ছোট বোন কি করেছে? একজন ভার মানে জেস্চার, মানে যে সবসময় হাসাবে, কমেডি করবে। ঠিক আছে, সিলিয়া একজন ভারকে নিয়ে আসে, জেস্চার, যার নাম হচ্ছে টাচস্টোন। এই টাচস্টোনকে সিলিয়া নিয়ে আসে। নিয়ে এসে কি করে না, রোজালিন্ডের সাথে সবসময় হাসাবে, রোজালিন্ডকে আনন্দ দেবে, এই রকম ব্যবস্থার পরিকল্পনা করেছে সিলিয়া। এতটুকু বোঝা গেল?
আচ্ছা, একদিন হঠাৎ করে টাচস্টোন এসে খবর দেয় সিলিয়া আর রোজালিন্ডকে। টাচস্টোন এসে খবর দেয় সিলিয়া এবং রোজালিন্ডকে যে রাজকুমারীরা, আজকে আমাদের রাজপ্রাসাদে আজকে আমাদের রাজপ্রাসাদে একটা রেসলিং ম্যাচের আয়োজন করা হয়েছে। কি ম্যাচের? একটা রেসলিং ম্যাচের আয়োজন করা হয়েছে। একটা রেসলিং ম্যাচের আয়োজন করা হয়েছে। রেসলিং ম্যাচ মানে হচ্ছে কুস্তির লড়াই। ঠিক আছে, একটা রেসলিং ম্যাচের আয়োজন করা হয়েছে। ঠিক আছে, তখনকার দিনে রেসলিং ম্যাচ একটা অত্যন্ত মানে বড় লোকদের মানে রাজকীয় ব্যাপার ছিল রেসলিং ম্যাচ। সকল ছেলে মেয়ে নির্বিশেষে সকলেই সেই রেসলিং ম্যাচ দেখতো। ঠিক আছে, রেসলিং ম্যাচের আয়োজন করা হয়েছে। তখন রোজালিন্ড আর সিলিয়া সেই রেসলিং ম্যাচটা তারা দেখতে যায়। দেখতে গিয়ে হঠাৎ করে দেখে একটা ছেলের সাথে তাদের পরিচয় হয়। একটা সুন্দর, রোগা, সুন্দর, একদম খুবই সুন্দর দেখতে সুপুরুষ একটা ছেলে, যার নাম হচ্ছে অরল্যান্ডো। সেই ছেলেটা তখন আসছে, সে লড়াই করবে। কার সাথে লড়াই করবে না, এই ডিউক ফ্রেডরিকের যে পেশাদার কুস্তিবিদ, ঠিক আছে, যার নাম হচ্ছে চার্লস, তার সাথে এই অরল্যান্ডো লড়াই করবে। রোজালিন্ড তাকে প্রথম দেখাতেই অরল্যান্ডোকে পছন্দ করে ফেলে। অরল্যান্ডোকে দেখতে সত্যি সুন্দর। রোজালিন্ড প্রথম দেখাতেই অরল্যান্ডোকে পছন্দ করে ফেলে। আর অরল্যান্ডোর কাছে গিয়ে সে বলে যে তুমি কেন এসেছো, তুমি লড়াই করতে কেন এসেছো? কারণ সে রোগা, কারণ তার শরীরে কিছু নেই। তখন সে ভাবছে যে যদি এই চার্লসের সাথে মারামারি করতে গিয়ে যদি ছেলেটা কিছু হয়ে যায়, তো সেই কথা ভেবে তখন অরল্যান্ডোকে সে বারণ করছে। কে বারণ করছে? রোজালিন্ড বারণ করছে। অরল্যান্ডো তখন বলছে যে আমার তো আর এই পৃথিবীতে আর কেউ নেই, আমি হলাম পৃথিবীর বোঝা, আমি মরে গেলে আর কারোরই কোনো সমস্যা থাকবে না। সুতরাং এই কথাগুলো শোনার পরে রোজালিন্ডের মনে খুব দুঃখ হয়। কার প্রতি? না, অরল্যান্ডোর জন্য দুঃখ হয়। যাই হোক, অরল্যান্ডো কোনো কথা না শুনে সে চার্লসের সাথে যুদ্ধ করতে যায়, সেই রেসলিং ম্যাচে যুদ্ধ করতে যায়। তখন রেসলিং ম্যাচ শুরু হওয়ার পরে চার্লস প্রথমে অরল্যান্ডোকে প্রচন্ড পরিমাণে মারে। অরল্যান্ডো কিছুক্ষণ বাদে চার্লসকেও তার পাল্টা জবাব দেয় এবং চার্লস আহত হয়। চার্লস আহত হয়। এই রেসলিং ম্যাচ শেষ হয়। আর অরল্যান্ডো এই রেসলিং ম্যাচের কি হয়? অরল্যান্ডো এই রেসলিং ম্যাচের বিজেতা হয়। বিজেতা হওয়ার পরে যখন আসে সেই রেসলিং কোর্ট থেকে, বেরিয়ে আসার পথে তার সাথে দেখা হয় আবার রোজালিন্ড সিলিয়া। এর মধ্যে রোজালিন্ড আর সিলিয়ার সাথে যখন অরল্যান্ডো কথা বলছে, তখন সেখানে ডিউক ফ্রেডরিকও সেই লড়াই দেখে খুব অভিভূত হন এবং তিনিও সেইখানে আসেন। ঠিক আছে, তখন ডিউক ফ্রেডরিকের সাথে কথায় কথায় যখন কথা হয়, তখন অরল্যান্ডোকে জানতে চায় যে তোমার বাবার পরিচয় কি। তখন অরল্যান্ডো বলে যে তার বাবার নাম হচ্ছে রোল্যান্ড ডি বয়েজ। এই নামটা শোনার পরে ডিউক ফ্রেডরিকের মনে একটা খটকা লাগে। কেন? রোল্যান্ড ডি বয়েজ ছিল এই ওল্ড ডিউকের প্রচন্ড ভালো বন্ধু। ঠিক আছে, এই ওল্ড ডিউককে আবার কে রাজত্ব থেকে তাড়িয়েছে? এই ডিউক ফ্রেডরিক। তার মানে হচ্ছে তার দাদার বন্ধু, তার মানে হিসাব মতন তার শত্রুই হচ্ছে। ঠিক আছে, এই রোল্যান্ড ডি বয়েজের ছেলে। তখন ডিউক ফ্রেডরিক খুব রেগে যায়। ডিউক ফ্রেডরিক রেগে যাওয়ার পরে ডিউক ফ্রেডরিক বলে যে আগে যদি জানতাম তুমি রোল্যান্ড ডি বয়েজের ছেলে, তাহলে তুমি এখনো পর্যন্ত জীবিত থাকতে পারতে না। এই কথাটা শোনার পরে রোজালিন্ডের আরো তার প্রতি মায়া হয় যে আমার বাবার বন্ধুর ছেলে। ঠিক আছে, তখন রোজালিন্ড কি করে, তার গলা থেকে একটা হার খুলে অরল্যান্ডোকে উপহার হিসাবে দেয় যে আমার কথা যদি তোমার কোনো সময় মনে পড়ে, তাহলে তুমি অবশ্যই এই হারটির দিকে তাকাবে বা এই লকেটটির দিকে তাকাবে। এইভাবে রেসলিং ম্যাচের সমাপ্তি ঘটে এবং সেই দিনটা পুরো সমাপ্তি ঘটে। এবার এবার সিনটা চলে যাবে আমাদের এই রোল্যান্ড ডি বয়েজের রাজ দরবারে। রোল্যান্ড ডি বয়েজ আর বেঁচে নেই। রোল্যান্ড ডি বয়েজ না বেঁচে থাকার কারণে তার দুটো ছেলে আছে, একজন নাম হচ্ছে অলিভার আর একজনের নাম হচ্ছে অরল্যান্ডো। অলিভার হচ্ছে বড় ছেলে, বাবা মারা যাওয়ার পরে বড় ছেলে রাজত্ব সামলাবে, তার মানে অলিভার হচ্ছে এখন সিংহাসনের দাবিদার। কিন্তু সব লোক অরল্যান্ডোকে বেশি পছন্দ করে, সেটা আবার অলিভার সহ্য করতে পারে না। কারণ অরল্যান্ডো হচ্ছে ঠিক একদম তার বাবার মতন দয়ালু মনের মানুষ, সে মানুষের সেবা করে। কিন্তু অলিভার হচ্ছে একদম ঠিক ডিউক ফ্রেডরিকের মতন, সে হিংসুটে, সে লড়াই করতে পছন্দ করে আর সমস্ত কিছু একা ভোগ করবে, এই জিনিসটা তার মনের মধ্যে আছে। আচ্ছা, অলিভার হচ্ছে অরল্যান্ডোকে মারার জন্য শুধু পরিকল্পনা করে। একবার অরল্যান্ডোকে বাড়িতে আগুন লাগিয়ে দেয় অরল্যান্ডোর, এমনকি এই রেসলিং ম্যাচে চার্লসের সাথে লড়াই করতেও পাঠায় অলিভার। ঠিক আছে, যাতে সে সেখানে মারা যায়। এদের একটা খুব বিশ্বস্ত চাকর ছিল যার নাম হচ্ছে অ্যাডাম। ঠিক আছে, সে রোল্যান্ড ডি বয়েজের সময় থেকেই চাকর ছিল। ঠিক আছে, সে আবার
অরল্যান্ডোকে প্রচন্ড ভালোবাসে। ঠিক আছে, কেন ভালোবাসে না, অ্যাডাম বলে যে অরল্যান্ডোকে দেখতে নাকি রোল্যান্ড ডিভাইসের মতো, আর তার আচার আচরণও খুবই ভালো। ঠিক আছে, অ্যাডাম অরল্যান্ডোকে বেশি ভালোবাসে অলিভারের থেকে। একদিন অ্যাডাম হঠাৎ শুনতে পায় যে অলিভার পরিকল্পনা করছে যে অরল্যান্ডোকে আজকে রাত্রিবেলা সে নিজে হাতে হত্যা করবে। অ্যাডাম এসে অরল্যান্ডোকে বলে, কিন্তু অরল্যান্ডো অ্যাডামের এই কথাটা বিশ্বাস করতে পারে না যে আমার দাদা আমাকে নিজে হত্যা করবে, এটা হতে পারে না। সে বিশ্বাস করতে পারে না, তাই সে দরজার বাইরে থেকে রাত্রিবেলা অপেক্ষা করে দেখতে থাকে যে দাদা কি করে। হ্যাঁ সত্যি, অলিভার গিয়ে তার ঘরে ঢুকে সে একটা সুন্দরভাবে বালিশ রেখে দিয়েছিল, তার উপরে ছুরি দিয়ে আঘাত করতে থাকে। তখন অরল্যান্ডো বুঝতে পারে যে অলিভার তাহলে সত্যি তো সব সম্পত্তির জন্য আমাকে হত্যা করতে পারে। তখন অরল্যান্ডো আর অ্যাডাম সেই সম্পত্তির মোহ ত্যাগ করে তারা দুজন বেরিয়ে চলে আসে। কোথায় চলে আসে? তারা দুজন বেরিয়ে চলে আসে এই ফরেস্ট অফ আর্ডেন। এখানে আগে থেকেই কে আছে? আগে থেকেই আছে ওল্ড ডিউ। এরা দুজনও চলে আসে। চলে আসলো কোথায়? ফরেস্ট অফ আর্ডেন, জঙ্গলে। এরা যখন এসেছিল তখন অ্যাডামের সাথে ছিল 500 ক্রাউন। এই 500 ক্রাউন, এই টাকাটা নিয়ে তারা জঙ্গলে বেরিয়ে এসেছিল। যদিও জঙ্গলে টাকা পয়সার কোনো প্রয়োজন হয় না, তবুও তারা হাত ভরে সেই সম্বলটুকু নিয়ে তারা জঙ্গলে চলে এসেছিল। এখন অরল্যান্ডো অ্যাডাম দুজনাই হচ্ছে জঙ্গলে আছে, ওল্ড ডিউক তো এখানেই জঙ্গলে রয়েছে। এবার সিন চলে আসবে রোজালিন্ড আর সিলিয়াতে। এতদিন রোজালিন্ড বাবার দুঃখে খুব কাতর ছিল, যে সে বাবাকে নিয়ে খুব চিন্তিত ছিল। এখন সে অরল্যান্ডোকে দেখার পর থেকে সে সবসময় শুধু অরল্যান্ডোর কথাই চিন্তা করতে থাকে। এমন সময় একদিন রোজালিন্ড আর সিলিয়া আলোচনা করছে অরল্যান্ডোকে নিয়ে। ইতিমধ্যে চলে আসে ডিউক ফ্রেডরিক। ডিউক ফ্রেডরিক যখন এসে শোনে যে তার বাড়িতে তার শত্রুপক্ষের আলোচনা হচ্ছে, তখন সে রোজালিন্ডকে রাজসভা থেকে তাড়িয়ে দেয়, মানে রাজত্ব থেকে তাড়িয়ে দেয়, দেশ থেকে তাড়িয়ে দেয়। ঠিক আছে, তাড়িয়ে দেওয়ার ফলে তখন রোজালিন্ড যখন বেরিয়ে যাবে তখন অবশ্যই সিলিয়াও বেরিয়ে যাবে। তখন দুজন মেয়ে সেই রাজসভা থেকে বেরিয়ে চলে গেল, রাজপ্রাসাদ থেকে বেরিয়ে চলে গেল। তারা কোথায় চলে যাচ্ছে না, তারাও আসছে এই ফরেস্ট অফ আর্ডেনে। কিন্তু যেহেতু দুজন মেয়ে রয়েছে, জঙ্গলে দুটো মেয়ে থাকবে সেটা তো একটা স্বাভাবিক বিষয় নয়। তখন তারা পরিকল্পনা করে রোজালিন্ড একটা ছেলের রূপ ধারণ করে। সেই ছেলের নাম হয় গ্যানিমেড। ছদ্মবেশ নাই, ডিসগাইজ নাই, নিয়ে রোজালিন্ড একটা ছেলের রূপ ধারণ করে, সেটা হচ্ছে তার নাম হয় গ্যানিমেড। আর সিলিয়া একটা মেয়েই থাকে, তার নাম হয় এলিনা। এরা দুজনই এমন ছদ্মবেশ নেয় যেন তারা ভেড়া পালন করছে। তারা এই ছদ্মবেশ নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে জঙ্গলের পথে রওনা হয়। জঙ্গলের পথে রওনা হতে গিয়ে তখন বেশ কিছু দূর যাওয়ার পর, এরা তো যতই হোক বড় লোকের মেয়ে, তারা অতটা পরিশ্রম করতে পারে না। যেতে গিয়ে হঠাৎ করে এলিনা কি হয়, খুব দুর্বল হয়ে পড়ে, যে সে আর হাঁটতে পারে না। তখন গ্যানিমেড ভাবে যে এবার তো আমাদের একটা বাসস্থানের প্রয়োজন। হঠাৎ করে সে সামনে একটা ছেলেকে দেখতে পায়। ঠিক আছে, সেই ছেলেটাকে বলে যে আমাদের একটা বাসস্থানের প্রয়োজন। তখন সে নিয়ে যায় এই একটা বাড়িতে, কুড়ে ঘরে। ঠিক আছে, এই কুড়ে ঘরের মালকিনের নাম হচ্ছে ফিবি, ইনি একজন মহিলা। গ্যানিমেড টাকা দিয়ে ফিবির কাছ থেকে এই কুড়ে ঘরটা কিনে নেয়। সেখানে গ্যানিমেড, এলিনা, ফিবি এবং আরো একজন যে ভদ্রলোক ছিল যিনি মেষ পালন করতেন, তারা চারজনা মিলে এই কুড়ে ঘরে থাকতে লাগে। এদের দুজনার সহযোগী হিসাবে এই ফিবি আর ওই ভদ্রলোককে এই কুড়ে ঘরে তারা রেখে দেন। এরকম ভাবে তাদের ভালোই দিন চলছিল। ইতিমধ্যে ফিবি একজন মেয়ে, সে গ্যানিমেড যেহেতু ছেলে দেখেছে, মানে গ্যানিমেড যেহেতু ছেলের রূপ ধারণ করেছে, আসলে তো সে রোজালিন্ড, ফিবি আবার প্রথম দেখাতেই গ্যানিমেডকে পছন্দ করে ফেলে। আর প্রত্যেকদিন রাতে ফিবি গ্যানিমেডকে প্রস্তাব দিতে থাকে যে তুমি কি আমাকে বিয়ে করতে চাও? আর গ্যানিমেড বলে যে না, তুমি তো আমার আসল পরিচয়টা জানো না। সেরকম ভাবে বলছে না, সে বোঝাতে চাচ্ছে যে না, এটা সম্ভব নয়। ঠিক আছে, তখন গ্যানিমেড, এলিনা এরা কোথায় থাকতে লাগলো? এই ফিবির বাসস্থানে। ইতিমধ্যে অরল্যান্ডো আর হচ্ছে অ্যাডাম, এরা দুজন তো জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। বেরিয়ে পড়ার পরে অ্যাডামের তো অনেক বয়স হয়েছে, সে আর বেশি দূর হাঁটতে পারছে না। হঠাৎ করে তারা যখন একটা জঙ্গলের মধ্যে প্রবেশ করে একটা জায়গায় দাঁড়ায়, তখন অ্যাডামের প্রচন্ড খিদে পেয়েছে, অরল্যান্ডোরও খিদে পেয়েছে। সে তখন দেখে সামনে একটা আগুন জ্বলছে। আগুনের কাছে যায়, গিয়ে দেখে যে সেখানে ওল্ড ডিউক প্রচুর খাবার দাবার সাজিয়ে বসে আছে এবং তারা খাবে। ইতিমধ্যে অরল্যান্ডো একটা বর্শা নিয়ে গিয়ে তাকে আক্রমণ করতে যায়।
তখন ওল্ড ডিউকের যত অনুগামী ছিল সকলে তাকে বিরত করে, সকলে তাকে আটকায়। আটকানোর ফলে কি হয় না, আটকানোর ফলে তখন ওল্ড ডিউক জিজ্ঞাসা করে তার পরিচয়। তখন সে বলে যে আমি হচ্ছে রোল্যান্ড ডিভাইসের ছেলে। ওল্ড ডিউক বললো যে আমার বন্ধুর ছেলে, তাহলে তো তোমাকে সব ব্যবস্থা করতেই হবে। এবং সে অ্যাডামকে নিয়ে এসে সেই ওল্ড ডিউকের সাথেই অ্যাডাম, অরল্যান্ডো, ওল্ড ডিউক সবাই একসাথেই থাকতে লাগলো, যেখানে ওল্ড ডিউক থাকতো। এবার ফিবির এই বাড়িতে কি হচ্ছে না, ফিবির এই বাড়িতে আমাদের গ্যানিমেড রয়েছে, এলিনা রয়েছে, ফিবি রয়েছে, আরো একজন ভদ্রলোক রয়েছে। গ্যানিমেড রোজ বেরিয়ে জঙ্গলে দেখে যে গাছের গোড়ায়, মানে গাছের গুড়িতে কেউ তার নাম মানে রোজালিন্ড লিখে রেখে দিয়ে যাচ্ছে। এ রোজ ভাবে যে কে লেখে রোজালিন্ড নামটা। তখন একদিন হঠাৎ করে দেখছে যে একটা পিছন ফিরে একটা ছেলে কার্ভ করছে, মানে খোদাই করে তার নামটা লিখছে। তখন সে ডেকে দেখে যে সেটা আর কেউ নয়, অরল্যান্ডোই লিখছে রোজালিন্ডের নাম, কারণ অরল্যান্ডো মন থেকে রোজালিন্ডকে পছন্দ করে ফেলেছিল। ঠিক আছে, অরল্যান্ডো লিখছে তার নাম। গ্যানিমেড প্রথম দেখাতেই তো চিনতে পেরে গেছে, প্লাস গলায় তার সেই রিংটা রয়েছে, হারটা রয়েছে, সেটা দেখাতেই সে চিনে গিয়েছে যে এটা অরল্যান্ডো। কিন্তু অরল্যান্ডো তো আর চিনতে পারছে না যে গ্যানিমেডই হচ্ছে আসল রোজালিন্ড, সে ছদ্মবেশে রয়েছে, সেটা তো আর সে চিনতে পারছে না, আর সেও তার পরিচয় দিচ্ছে না। তখন গ্যানিমেড কি করে, গ্যানিমেড তখন আমাদের অরল্যান্ডোকে বলে যে আমি চিনি রোজালিন্ডকে, আমি জানি রোজালিন্ড কোথায় থাকে, রোজালিন্ডের সাথে পরিচয় আমি তোমার করিয়ে দেবো। তুমি কি এখনো পর্যন্ত কোনোদিন রোজালিন্ডকে বলেছো বা প্রস্তাব কি তুমি দিয়েছো বিয়ের? তখন অরল্যান্ডো বলছে না, আমি তো এখনো পর্যন্ত প্রস্তাব দিইনি। ইতিমধ্যে তখন গ্যানিমেড বলে আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে প্রথমে প্রস্তাব দাও, যে কেমন ভাবে তুমি রোজালিন্ডকে দেখলে যেমন ভাবে প্রস্তাব দেবে, তুমি আমাকে প্রথমে তেমন প্রস্তাব দাও। আমি যদি দেখি যে হ্যাঁ তুমি একদম পারফেক্ট, সব ঠিক আছে, তাহলেই আমি তোমাকে রোজালিন্ডের সাথে পরিচয় করিয়ে দেবো। ইতিমধ্যে অরল্যান্ডো রোজই আসে এই ফিবির বাড়িতে, দিয়ে গ্যানিমেডকে প্রস্তাব দেয়। আর ফিবি ভাবে যে কিরম ব্যাপার, যে আমি প্রস্তাব দিচ্ছি, আমার সাথে তো কোনো সম্পর্ক থাকছে না, কিন্তু একটা ছেলে এসে আর একটা ছেলেকে প্রস্তাব দিচ্ছে, বিষয়টা ঠিক এরকম। এর কিছুদিন বাদে ফিবির বাড়ি থেকে আমাদের অরল্যান্ডো ফিরে যাচ্ছিল ওল্ড ডিউকের আস্তানায়। যেতে গিয়ে হঠাৎ রাস্তায় দেখে ফিবি বাড়ি থেকে অরল্যান্ডো ফিরে যাচ্ছিল ওল্ড ডিউকের আস্তানায়। ওল্ড ডিউকের আস্তানায় যেতে গিয়ে হঠাৎ করে সে দেখে রাস্তায় একটা বড় সিংহী আক্রমণের তাক করে রয়েছে এবং একটি সাপ পেঁচিয়ে ধরে রয়েছে একজন ছেলেকে। তখন অরল্যান্ডো তো তাকে বাঁচাতে গেল এবং তাকে বহু লড়াই করে তাকে বাঁচিয়ে দেখে সেটা আর কেউ নয়, তার নিজের বড়দা, যে হচ্ছে অলিভার। বড় দাদাকেই সেই সাপ আর সিংহটা আক্রমণ করতে যাচ্ছিল। তখন অলিভার ভাবে যে অলিভার এসেছিল কিন্তু অরল্যান্ডোকে সেই জঙ্গলে হত্যা করতে। তখন অলিভার ভাবে যে আমি আমার ছোট ভাইকে হত্যা করতে এসেছি, কিন্তু ছোট ভাই আমাকে প্রাণ বাঁচালো, তাহলে আমি যা করছিলাম সেটা ঠিক নয়। তখন অলিভার যেহেতু আহত অবস্থায় ছিল, অলিভারকে অরল্যান্ডো প্রথম নিয়ে আসে এই ফিবিদের এই বাসস্থানে এসেই তার সাথে প্রথম দেখা হয় আমাদের এই এলিনার, মানে রোজালিন্ডের বোনের। তাই তো এলিনার প্রথম দেখা হয়, আর এলিনা প্রথম দেখাতেই অলিভারকে ভালোবেসে ফেলে, অলিভারও এলিনাকে ভালোবেসে ফেলে। বেশ কিছুদিন যাওয়ার পরে তাদের বিয়ের নির্ঘণ্ট বা বিয়ের প্রস্তুতি নেওয়া হয়, তারা দুজনেই বিয়ে করবে। বিয়ের প্রস্তুতি কোথায় নেওয়া হয়, সেই আমাদের ওল্ড ডিউকের আস্তানায়। ওল্ড ডিউক যেখানে থাকে সেই আস্তানাতে তাদের বিয়ের জায়গা স্থাপন করা হয়। ঠিক আছে, ওল্ড ডিউকের আস্তানায় তাদের বিয়ের জায়গা স্থাপন করা হয়। সেখানে আমাদের অলিভার আছে, সেখানে এলিনা আছে, সবাই রয়েছে। ইতিমধ্যে গ্যানিমেড এসে দেখতে পায় না, ওল্ড ডিউক তোমার হচ্ছে সেখানে এসে দেখতে পাই যে ওল্ড ডিউকও উপস্থিত। সে তো গ্যানিমেড তো প্রথম বাবাকে দেখেই বুঝে ফেলে যে এটা আমার বাবা, কিন্তু তার বাবা তো আর ছেলের রূপ ধরে মেয়েকে চিনতে পারছে না। আচ্ছা, তখন গ্যানিমেড গিয়ে প্রথম ওল্ড ডিউককে জিজ্ঞাসা করে যে আচ্ছা ধরুন যদি আপনার মেয়ে রোজালিন্ড যদি অরল্যান্ডোকে পছন্দ করে, তাহলে কি আপনি অরল্যান্ডোর সাথে রোজালিন্ডের বিয়ে দেবেন? ওল্ড ডিউক প্রথমেই বলে হ্যাঁ দেবো, কেন দেবো না, আমার তো কোনো সমস্যা নেই, কারণ অরল্যান্ডো ভালো ছেলে। তখন গ্যানিমেড ঘরের মধ্যে যায় এবং তার রূপ পরিবর্তন করে আসলে রোজালিন্ড সেজে তখন সবার সামনে চলে আসে
এবং রোজালিন্ডের সাথে অরল্যান্ডোর, সিলিয়ার সাথে অলিভারের বিয়ে হয়। ইতিমধ্যে সকলে যখন জঙ্গলে রয়েছে, রাজপ্রাসাদে একা কে করেছিল? ডিউক ফ্রেডরিক। ডিউক ফ্রেডরিক যখন রাজপ্রাসাদে একা ছিল, তখন ভাবলো যে আমি রাজপ্রাসাদে থেকে সমস্ত রাজত্ব নিয়েও তো আমি তো আনন্দে নেই, তাহলে কি করা যাবে? তাহলে একটাই উপায়, আমাকেও জঙ্গলে যেতে হবে। জঙ্গলে যাওয়ার পথে তার সাথে দেখা হয় একজন হারমিটের, মানে একজন সন্ন্যাসী। সেই সন্ন্যাসী একটুখানি মন্ত্র বলে, তার আবার চেতনা ফিরিয়ে দেয়। ঠিক আছে, মন্ত্র দিয়ে তার চেতনা ফিরিয়ে দেয়, যে সে যে দাদার সাথে যে ঘটনা ঘটিয়েছিল সেই জিনিসগুলো তো ঠিক নয়, তাই তার চেতনা ফিরিয়ে দেয়। তখন ওল্ড আমাদের হচ্ছে ডিউক ফ্রেডরিক কি করে? ডিউক ফ্রেডরিক আবার পুনরায় তার ভুল বুঝতে পারে এবং সে দাদাকে বলে যে তুমি তোমার রাজত্বে ফিরে চলো, আমি যা ঘটিয়েছি সেই জিনিসগুলো সম্পূর্ণ ভুল। এই ছিল তোমাদের অ্যাজ ইউ লাইক ইট গল্পটা। ঠিক আছে, এটা হচ্ছে একটা প্যাস্টোরাল কমেডি। অ্যাজ ইউ লাইক ইট গল্পটা হচ্ছে একটা প্যাস্টোরাল কমেডি। প্যাস্টোরাল কমেডি মানে হচ্ছে যারা মেষপালক থাকে, ঠিক আছে, যারা গরু, ছাগল, ভেড়া ইত্যাদি পালন করে, তাদের চরিত্র নিয়ে এই কমেডিটা। ঠিক আছে, এই হাসির গল্পটা। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করতে ভুলবে না, বন্ধুদের মধ্যে অবশ্যই ছড়িয়ে দেবে ভিডিওটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।